ভারতের এক গভীর অরণ্য, যেখানে সূর্যের আলো পৌঁছতেও ভয় পায়। সেখানে বড় বড় গাছের আড়ালে লুকিয়ে আছে এক 12 বছরের কিশোর, কায়েস। তার হাতে কোনো আধুনিক রাইফেল নেই কোনো দামি সরঞ্জাম। আছে শুধু নিজের হাতে তৈরি একটি বাঁশের ধনুক আর কয়েকটা শন দিয়ে বানানো তীর। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে দূরের একটি ছোট ফলের দিকে, দূরত্ব প্রায় 50 গজ। কায়েসের শ্বাস-প্রশ্বাস একদম স্থির। হঠাৎ শাও! তীরটি বাতাস চিরে সোজা গিয়ে বিঁধল সেই ফলের ঠিক মাঝখানে। কায়েসের মুখে এক চিলতে হাসি। সে শুধু শিকারী নয়, সে এই অরণ্যেরই একটা অংশ। কায়েস একা নয়, তার এই দক্ষতার কারিগর তার দাদা। তার দাদা ছিলেন এই অঞ্চলের সবচেয়ে ভয়ঙ্কর এবং নির্ভুল ধনুকবাজ। কিন্তু এখন তিনি বিছানায় শায়িত, জীবনের শেষ প্রহর গুনছেন। দাদা কায়েসের হাতটা ধরে ক্ষীণ স্বরে বললেন, দাদু ভাই, মনে রাখিস, ধনুক শুধু একটা অস্ত্র না, এটা তোর শরীরেরই একটা অঙ্গ। যারা শুধু লক্ষ্য দেখে তীর ছোড়ে, তাদের নিশানা মাঝে মাঝে মিস হতে পারে। কিন্তু যারা বাতাসের কথা শুনতে পায়, যারা ধনুককে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে শেখে, তাদের লক্ষ্য কখনো ভুল হয় না। যেদিন তুই বাতাসের স্পন্দন বুঝতে পারবি, সেদিন তোকে কেউ হারাতে পারবে না। দাদার সেই কথাগুলো কায়েসের হৃদয়ে গেঁথে গেল। সেই রাতেই দাদা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কায়েস তার বাঁশের ধনুকটা আঁকড়ে ধরে অঝরে কাঁদল। সে জানত না এই ধনুকই একদিন তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। সময় বয়ে চলে, 3 বছর পার হয়ে গেছে। কায়েস এখন 15 বছরের এক জন্মনে কিশোর। তার গায়ের চামড়া রোদে পুড়ে তামাটে হয়ে গেছে, পেশিগুলো হয়েছে পাথরের মতো শক্ত। কিন্তু তার চারপাশের জঙ্গলটা বদলে যাচ্ছে। বড় বড় ক্রেন আর করাত নিয়ে মানুষ আসছে জঙ্গল কাটতে। পশু পাখি সব পালিয়ে যাচ্ছে। কায়েসের বাবা মায়ের মুখে হাসি নেই, খাবার নেই, ঘরে চাল নেই। কায়েস দেখল তার বাবা ক্ষুধার জ্বালায় বনের পাতা চিবিয়ে খাচ্ছে। সেদিন রাতেই কায়েস সিদ্ধান্ত নিল, সে তার ছেঁড়া একটা ঝোলা নিল, তাতে কিছু বুনো ফল আর তার প্রিয় সেই বাঁশের ধনুকটা রাখল। মায়ের পা ছুঁয়ে সালাম করে সে বলল, মা, আমি শহরে যাচ্ছি, তোমাদের জন্য খাবার আর সম্মান নিয়ে ফিরব, চিন্তা করো না। জঙ্গলের অন্ধকার পথ ধরে কায়েস অজানার উদ্দেশ্যে পা বাড়াল। সে জানত না শহর কেমন, সে জানত না সেখানকার মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। দীর্ঘ পথ পেরিয়ে কায়েস যখন শহরে পৌঁছল, তার চোখ ছানা বড়া। উঁচু উঁচু দালান, হাজার হাজার গাড়ি আর মানুষের ভিড়। কিন্তু শহরের মানুষগুলো অদ্ভুত। তাদের পরনে ঝলমলে পোশাক আর কায়েসের গায়ে তালি দেওয়া ছেঁড়া নোংরা জামা। রাস্তার মানুষ তাকে দেখে হাসাহাসি করতে লাগল। কেউ বলল, এই আদিবাসী ছেলেটা কোত্থেকে এলো? কেউ টিটকারি দিয়ে বলল, হাতে ওটা কি, খেলনা নাকি? কায়েস কিছু বুঝত না। সে শুধু দেখত মানুষের চোখে ঘৃণা। পেটে তার প্রচণ্ড ক্ষুধা, পকেটে একটা টাকাও নেই। সে দেখল রাস্তার ওপাশে একটি পার্কে উঁচু গাছের ডালে কিছু আম ঝুলে আছে। কায়েস আর দেরি করল না, সে তার ঝোলা থেকে ধনুক বের করল। মানুষের ভিড়ের মাঝেই কায়েস পজিশন নিল। মুহূর্তের মধ্যে 3টে তীর বের করল। শাও শাও শাও! 3টে আম একসাথে নিচে পড়ল। কায়েস দৌড়ে গিয়ে সেগুলো কুড়িয়ে নিতেই দেখল চারপাশের মানুষ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কেউ একজন মোবাইল বের করে ভিডিও করা শুরু করল। শুরু হলো কায়েসের নতুন এক জীবন। রাস্তার ধারে সে গাছের ফল পেড়ে খেত, আর মানুষ তার সেই অদ্ভুত নিশানা দেখে অবাক হতো। আস্তে আস্তে কায়েসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। মানুষ তাকে দেখলেই এখন টাকা দেয়, কেউ খাবার দেয়। কায়েস বুঝতে পারল তার এই খেলনা ধনুকটাই এখন তার বাঁচার উপায়। কিন্তু কায়েসের মন পড়ে আছে সেই জঙ্গলে। সে ভাবছে, তার বাবা মা কি আজ খেতে পেয়েছে? এই কয়েকটা টাকা দিয়ে কি তাদের বড় কোনো উন্নতি হবে? 10 মাস শহরের ফুটপাতে কেটে গেছে। কায়েস এখন একটু আধটু শহরের ভাষা বোঝে। একদিন সে দেখল শহরের সবচেয়ে বড় স্টেডিয়ামটি আলোর রোশনাই দিয়ে সাজানো হয়েছে। স্টেডিয়ামের গেটে বড় একটা পোস্টার, তাতে একটা ধনুকের ছবি আঁকা। কায়েস পড়তে পারে না, কিন্তু সে বুঝল এখানে তার মতো মানুষদের কোনো বড় খেলা হবে। সে সাহস করে গেটের কাছে এগিয়ে গেল, কিন্তু দারোয়ান তাকে দেখেই ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ভিখারি, এদিকে কোথায় আসিস? যা এখান থেকে। কায়েস বিনীতভাবে বলল, বাবু, আমি ধনুক চালাতে পারি, আমাকে একবার ভিতরে যেতে দিন। দারোয়ান অট্ট হাসি দিয়ে বলল, তোর এই ভাঙা বাঁশ দিয়ে তুই খেলবি? এখানে বিদেশ থেকে বড় বড় প্লেয়ার আসছে, তোর মতো নোংরা গরিবের জায়গাটা না, যা ভাগ। কায়েসের চোখে জল চলে এলো। সে অপমানে কুকড়ে গেল। কিন্তু তার মাথায় তখন দাদার সেই কথাগুলো বাজছে, যেদিন তুই ধনুককে বুঝতে পারবি, সেদিন কেউ তোকে হারাতে পারবে না। কায়েস ঠিক করল সে যাবে না। সে ওই স্টেডিয়ামের গেটের বাইরেই বসে রইল।
পরদিন থেকে শুরু হবে এক মহা লড়াই। 5 কোটি টাকার টুর্নামেন্ট। কায়েস জানে না 5 কোটি টাকা দিয়ে কি হয়। সে শুধু জানে এই সুযোগ পেলে সে তার মা বাবার সারা জীবনের কষ্ট দূর করতে পারবে। রাত গভীর হচ্ছে। কায়েস স্টেডিয়ামের দেওয়ালের এক কোণ দিয়ে উকি দিচ্ছে। ভিতরে বিদেশি খেলোয়াড়রা অত্যাধুনিক সব সেন্সর লাগানো ধনুক দিয়ে প্র্যাকটিস করছে। তাদের নিশানা নিখুঁত। কায়েস নিজের হাতের সাধারণ বাঁশের ধনুকটার দিকে তাকালো। তার মনে কি ভয় কাজ করছে নাকি জেদ? শহরের সেই বিশাল স্টেডিয়াম আজ লোকে লোকারণ্য। চারিদিকে ঝলমলে আলো আর বড় বড় ক্যামেরা। আজ আর্চারি ওয়ার্ল্ড কাপের ফাইনাল রাউন্ডের শুরু। ভারতের মাটিতে খেলা, তাই গ্যালারিতে তেরঙ্গা পতাকার মেলা। সবার মনে একটাই আশা, এবার ভারত জিতবে। মাঠের মাঝখানে দাঁড়িয়ে বিদেশের নামি দামি সব খেলোয়াড়। তাদের হাতে লাখ লাখ টাকা দামের কার্বন ফাইবার আর সেন্সার লাগানো আধুনিক ধনুক। এরই মধ্যে ভারতের সেরা তীরন্দাজ অর্জুন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই সব ওলটপালট হয়ে গেল। অর্জুন হঠাৎ বুক চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়লেন। স্ট্রেচারে করে তাকে যখন বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, পুরো স্টেডিয়াম তখন নিস্তব্ধ। ট্রেনার থেকে শুরু করে দর্শক সবার চোখে জল। ভারত কি তবে লড়াই শুরুর আগেই হেরে গেল? বিপক্ষ দলের খেলোয়াড়রা আড়ালে হাসাহাসি করছে। তারা ভাবছে লড়াই ছাড়াই জয় তাদের হাতের মুঠোয়। ঠিক সেই মুহূর্তে স্টেডিয়ামের বাইরের গেটে এক চরম বিশৃঙ্খলা। সেই নোংরা ছেঁড়া কাপড় পরা কায়েস দারোয়ানকে ধাক্কা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছে। আমি খেলবো, আমি আমার দেশের হয়ে তীর ছুড়ব। কায়েসের চিৎকারে দারোয়ান তাকে লাথি মারতে উদ্যত হল। কিন্তু কায়েসের কণ্ঠস্বর পৌঁছে গেল ভারতের প্রধান কোচ মিস্টার রজের কানে। তিনি হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসেছিলেন। তিনি ভাবলেন, এই ছেলেটা এত আত্মবিশ্বাসের সাথে কি বলছে? কোচ রয় এগিয়ে এলেন। কায়েসকে দেখে তিনি চমকে উঠলেন। হাতে একটা সাধারণ বাঁশের ধনুক, কাঁধে কিছু পুরনো তীর। কোচ জিজ্ঞেস করলেন, তুমি জানো এটা কিসের টুর্নামেন্ট? এখানে বিশ্বের সেরা খেলোয়াড়রা এসেছে। কায়েস সোজা কোচের চোখের দিকে তাকিয়ে বলল, বাবু, লক্ষ্যভেদ করতে মনের জোর লাগে, দামি ধনুক নয়। আমাকে একবার সুযোগ দিন। যদি হারাই তবে যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। বিপক্ষ দলের খেলোয়াড়রা কায়েসকে দেখে অট্টহাসিতে ফেটে পড়ল। আমেরিকার এক খেলোয়াড় মন্তব্য করল, ইন্ডিয়া কি এখন জঙ্গল থেকে ভিখারি এনে লড়াই করাবে? কোচ রয় নিরুপায় ছিলেন। নিয়ম অনুযায়ী ভারত থেকে একজন ব্যাকআপ খেলোয়াড় খেলতেই হবে। তিনি কায়েসকে বললেন, ঠিক আছে, ওই যে বোর্ড দেখছো 200 মিটার দূরে, ওখানে 10 বার তীর ছুড়বে। যদি 10 বারই মাঝখানে লাগে তবেই তুমি মাঠে নামবে। পুরো স্টেডিয়াম তখন কায়েসের দিকে তাকিয়ে। কায়েস তার বাঁশের ধনুকটা বের করল। ধনুকটা হাতে নিতেই তার শরীরের ভঙ্গি বদলে গেল। জঙ্গলি কিশোর থেকে সে যেন এক দুর্ধর্ষ যোদ্ধায় পরিণত হল। প্রথম তীর শাও, ঠিক মাঝখানে। দ্বিতীয় তীর শাও, আগের তীরের গায়ে লেগে মাঝখানে। দশম তীর যখন মাঝখানে বিঁধল, তখন কোচ রয়ের চশমাটা নাক থেকে পড়ে যাওয়ার দশা। তিনি এমন নিখুঁত নিশানা তার জীবনে দেখেননি। তিনি বুঝতে পারলেন, এই জঙ্গলি কিশোর কোনো সাধারণ ছেলে নয়। এ হল বিধাতার পাঠানো এক বড় দান। টুর্নামেন্ট শুরু হলো। কায়েস যখন মাঠে নামল, দর্শকরা প্রথমে তাকে দেখে দুয়োধ্বনি দিচ্ছিল। কিন্তু কায়েস ওসবের পরোয়া করে না। তার কানে শুধু বাজছে তার ক্ষুধার্ত মা বাবার কান্নার শব্দ আর দাদার সেই বাণী। আধুনিক সব সেন্সর লাগানো ধনুক যখন বাতাসের গতি মাপতে হিমশিম খাচ্ছিল, কায়েস তখন তার কান পেতে বাতাসের ভাষা শুনছিল। সে বুঝতে পারছিল বাতাস কখন ধনুকের তীরের গতিপথ বদলে দিতে চায়। একে একে বিশ্বের বাঘা বাঘা খেলোয়াড়রা কায়েসের কাছে হার মানতে লাগল। তার সেই সাধারণ বাঁশের তীরের আঘাতে আধুনিক সব রেকর্ড চুরমার হয়ে যাচ্ছিল। ধারাভাষ্যকাররা চিৎকার করে বলছিল, কে এই ছেলে? কোথা থেকে এলো এই ম্যাজিক বয় যে আজ সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে? সেমিফাইনাল শেষ, এখন বাকি শুধু ফাইনাল। আর কায়েসের সামনে দাঁড়িয়ে আছে বর্তমান বিশ্বের অপরাজেয় সম্রাট পাকিস্তানের মির্জা শাহ। মির্জা শাহ গত 5 বছর ধরে একবারও হারেননি। তার ধনুকটি বিশেষভাবে তৈরি, যার দাম কয়েক কোটি টাকা। মির্জা শাহ কায়েসের সামনে এসে অহংকারের হাসি দিয়ে বললেন, বাচ্চা, তোমার ভাগ্য ভালো যে তুমি এখানে আসতে পেরেছ। কিন্তু মনে রেখো, মির্জা শাহের তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। তোমার এই বাঁশের কাঠি আমার সামনে টিকে থাকতে পারবে না। কায়েস শুধু শান্তভাবে তার ধনুকটা পরিষ্কার করল। সে মির্জার দিকে না তাকিয়ে শুধু আকাশের দিকে তাকাল। সে অনুভব করল আকাশের মেঘগুলো আজ যেন কোনো এক বড় ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। ফাইনালের লক্ষ্য ঠিক করা হলো 300 মিটার দূরে। এত দূরে নিশানা লাগানো প্রায় অসম্ভব। গ্যালারিতে পিন পতন নীরবতা।
প্রথমে মির্জা শাহের পালা। তিনি তার অত্যাধুনিক টেলিস্কোপ দিয়ে লক্ষ্য স্থির করলেন। শাও, তীরটি গিয়ে লাগল লক্ষ্যের একদম কাছাকাছি। স্কোর ৯.৯। পুরো স্টেডিয়াম করতালিতে ফেটে পড়ল। মির্জা শাহ বুক ফুলিয়ে কায়েসের দিকে তাকালেন। এবার কায়েসের পালা। সে ধীর পায়ে এগিয়ে এলো, কিন্তু হঠাৎ বাতাস তার গতিপথ বদলে ফেলল। তীব্র ধূলিঝড় শুরু হলো। কিছুই দেখা যাচ্ছে না। দর্শকরা চিৎকার করে বলল খেলা বন্ধ করতে, কিন্তু বিচারকরা সিদ্ধান্ত দিলেন এই পরিস্থিতিতেই তীর ছুটতে হবে। কায়েস পজিশন নিল। সে তীরটি ধনুকে জোড়া লাগাল, কিন্তু এ কি? কায়েস লক্ষ্যভ্রষ্ট হল। তার প্রথম তীরটি লক্ষ্যের ধারে কাছেও গেল না। মির্জা শাহ হাসতে লাগলেন। আমি আগেই বলেছিলাম জঙ্গল আর শহর এক নয়। কায়েস বুঝতে পারল বাতাস তাকে ধোঁকা দিচ্ছে, কিন্তু সে তো দাদার শিষ্য, সে হাল ছাড়ার পাত্র নয়। কায়েস স্থির হয়ে দাঁড়ালো। তার জীবনের সবটুকু ধৈর্য আর শিক্ষা এখন এই শেষ তীরের উপর নির্ভর করছে। কায়েস চোখ বন্ধ করল। সে ধনুককে অনুভব করতে চাইল। সে কি পারবে এই বিরূপ প্রকৃতিকে জয় করতে, নাকি ভারতের স্বপ্ন এখানেই ধূলিসাৎ হয়ে যাবে? স্টেডিয়ামের বিশাল স্ক্রিনে দেখা যাচ্ছে কায়েসের স্কোর। প্রথম তীরটি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ভারতের দর্শকদের মুখে কোনো কথা নেই, অনেকের চোখে জল। ধারাভাষ্যকার নিচু স্বরে বলছেন, সম্ভবত জাদুকরী রূপ কথাটি এখানেই শেষ হতে চলেছে। প্রকৃতির প্রতিকূলতা আর আধুনিক ধনুকের শক্তির কাছে কায়েসের বাঁশের ধনুক আজ হার মানছে। মাঠের মাঝখানে দাঁড়িয়ে কায়েস অনুভব করতে পারছে কয়েক হাজার মানুষের করুণার দৃষ্টি। মির্জা শাহ তার দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসলেন। তিনি ফিসফিস করে বললেন, বাচ্চা, এটা তোমার জঙ্গল নয়। এখানে জিততে হলে টেকনোলজি লাগে, ভাগ্য নয়। কায়েসের কান ঝাঁঝা করছে। সে তার কাঁপা হাত দিয়ে ধনুকটা শক্ত করে ধরল। তার মনে পড়ল বাবার সেই মলিন মুখটা, যে বাবা আজ হয়তো বনের এক কোণে বসে এক মুঠো চালের জন্য আকাশের দিকে তাকিয়ে আছেন। ঠিক এই সময় কায়েসের কানে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। না, এটা বাস্তবের কেউ নয়, এটা তার হৃদয়ে গেঁথে থাকা তার মৃত দাদার কণ্ঠ। দাদু ভাই, যখন চোখ ধোকা দেয় তখন কানকে ব্যবহার কর। যখন চারপাশের মানুষ চিৎকার করে তখন নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানি শোন। বাতাস তোর শত্রু নয় রে, বাতাস তোর পথ প্রদর্শক। কায়েস এক অদ্ভুত কাজ করল। সে তার তালি দেওয়া গামছাটা কপাল থেকে খুলে নিজের চোখের উপর শক্ত করে বেঁধে নিল। পুরো স্টেডিয়ামে এক মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল। গ্যালারি থেকে কেউ চিৎকার করে উঠল, পাগল নাকি? চোখ বন্ধ করে ৩০০ মিটার দূরের লক্ষ্য কিভাবে ভেদ করবে? রেফারি অবাক হয়ে এগিয়ে এলেন, কিন্তু নিয়মে কোথাও লেখা নেই যে চোখ বেঁধে তীর ছোড়া যাবে না। কায়েস এখন অন্ধকার জগতে, কিন্তু তার অন্য সব ইন্দ্রিয় এখন সজাগ। সে অনুভব করতে পারছে বাতাসের প্রতিটি ঢেউ। সে বুঝতে পারছে ঝড়ের গতি কত কিলোমিটার আর তা কোন দিক থেকে ধেয়ে আসছে। সে তীরটি ধনুকে বসালো, শরীরটা একটু বাম দিকে ঘুরিয়ে নিল, বাতাসের গতির বিপরীতে। সে এখন আর শুধু একটা কিশোর নয়, সে যেন স্বয়ং অরণ্যের এক মূর্তিমান অভিশাপ। শাও! তীরটি যখন ধনুক থেকে বেরোলো, সেটি সোজা না গিয়ে বাতাসে একটু বেঁকে গেল। সবাই ভাবল আবারও মিস, কিন্তু না, তীরটি বাতাসের ঝাপটাকে কাটিয়ে সাপের মতো একে বেঁকে সোজা গিয়ে বিঁধল লক্ষ্যের একদম কেন্দ্রবিন্দুতে। ১০ পয়েন্ট। স্টেডিয়াম কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে থাকার পর এমন এক গর্জন দিল যা শহরের এক মাথা থেকে ও মাথা পর্যন্ত কেঁপে উঠল। মানুষ সিট ছেড়ে দাঁড়িয়ে পড়ল। মির্জা শাহের হাতের গ্লাসটা হাত থেকে পড়ে গেল। এটা অসম্ভব, এটা কোনো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। মির্জা শাহ এখন চাপে। তার আত্মবিশ্বাস চুরমার হয়ে গেছে। তিনি আবার তীর ছুড়লেন, কিন্তু কায়েসের সেই অতিপ্রাকৃত পারফরম্যান্স তার মনোযোগ নষ্ট করে দিয়েছে। তার তীরটি লক্ষ্যভ্রষ্ট হল। অন্যদিকে কায়েস যেন এক ধ্যানে মগ্ন। সে একে একে আরও ৫টি তীর ছুড়ল। প্রতিটি তীর চোখ বন্ধ অবস্থায় লক্ষ্যের ঠিক মাঝখানে বিঁধল। এক একটা তীর যখন শব্দ করে বোর্ডে বিঁধছে, মির্জা শাহের অহংকার ততবারই মাটির সাথে মিশে যাচ্ছে। শেষ তীরের সময় কায়েস চোখ থেকে কাপড়টি খুলল। তার চোখের মণি এখন জ্বলছে। সে শেষবারের মতো তার বাঁশের ধনুকটাকে চুমু খেল। খাটাস! শেষ তীরটি আগের সব তীরের ঠিক মাঝখান দিয়ে চিড়ে দিয়ে বোর্ডে বসে গেল। পুরো স্টেডিয়াম এখন কায়েসকে কাঁধে তুলে নিয়েছে। হাজার হাজার মানুষ তার নাম ধরে চিৎকার করছে। যখন তার হাতে ৫ কোটি টাকার চেক আর সোনার মেডেল তুলে দেওয়া হলো, কায়েসের দু চোখ বেয়ে জল ঝরছিল। মাইক্রোফোন যখন তার সামনে আনা হলো, সে শুধু একটি কথাই বলল, আমি বড় কোনো খেলোয়াড় নই, আমি শুধু আমার বাবার জন্যে এক মুঠো ভাতের খোঁজে এসেছিলাম। এই টাকা দিয়ে আমি আমার জঙ্গলকে আবার সবুজ করে তুলব। এই কথা শুনে সেখানে উপস্থিত প্রতিটি মানুষের চোখে জল চলে এলো। বিদেশি খেলোয়াড়রা যারা তাকে ভিখারি বলেছিল, তারা আজ মাথা নিচু করে কায়েসকে স্যালিউট জানালো। 10 বছর কেটে গেছে। কায়েস এখন 25 বছরের এক বলিষ্ঠ যুবক। তার শরীরে এখন দামি পোশাক থাকলেও তার নম্রতা আগের মতোই আছে।
শহরের এক অভিজাত এলাকায় কায়েসের বিশাল বাড়ি। তার ড্রয়িং রুমে সাজানো রয়েছে অসংখ্য ট্রফি আর গোল্ড মেডেল। তার মা বাবা এখন পুষ্টিকর খাবার খান, তাদের পরনে ভালো কাপড়। কিন্তু কায়েস তার শিকড় ভুলেনি। সে তার গ্রামের সেই জঙ্গলের ঢালে গড়ে তুলেছে অরণ্য ধনুর্ধর একাডেমি। সেখানে শহরের ধনাঢ্য ঘরের ছেলেমেয়েদের পাশাপাশি জঙ্গলের অসহায় শিশুরাও আসে। কায়েস তাদের শুধু তীর চালানো শেখায় না, সে তাদের শেখায় কিভাবে প্রকৃতির সাথে কথা বলতে হয়, কিভাবে হার না মেনে লড়াই করতে হয়। প্রতিদিন সকালে কায়েস তার সেই পুরনো বাঁশের ধনুকটা বের করে। সেটির রং চটে গেছে, কিন্তু ওটিই তার কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। সে তার ছাত্রদের দিকে তাকিয়ে বলে, মনে রেখো, লক্ষ্য শুধু চোখে দেখলে হয় না, লক্ষ্যকে দেখতে হয় আত্মা দিয়ে। তবেই তুমি হবে অপরাজেয়।